আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো উচ্চ মাধ্যমিক আইসিটি আজকের ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। বোর্ড কোশ্চেন সলভ করার ধারাবাহিকতার ক্লাসগুলোর মধ্যে আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড 2023। আশা করি তোমরা ক্লাসে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে এবং এই ক্লাসটি তোমাদেরকে কিছুটা হলেও উপকার করবে। তো শুরু করি, রাজশাহী বোর্ড 2023 এই প্রশ্নটি সলভ শুরু করি। তো প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি দেখো, এটি প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন। এখানে দেওয়া আছে যে মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রায় প্রয়োগ করে রক্তপাত ছাড়াই আঁচিল অপারেশন করলেন। এটা গেল উদ্দীপকটি এখানে দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে ভার্চুয়াল রিয়েলিটি কি। তো এটা খুবই সহজ একটি প্রশ্ন এবং সহজ উত্তর আশা করি তোমরা জানো। তারপর একটু বলি, ভার্চুয়াল মানে হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল তাহলে একের ক, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল মানে কিন্তু কাল্পনিক, আর রিয়েলিটি মানে কি বাস্তবতা, বাস্তব, বাস্তব, বাস্তবতা, কাল্পনিক বাস্তবতা। তো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেটি বাস্তবে না থেকেও বাস্তবের মতো স্বাদ নেওয়া যাবে, এরকম অবস্থাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। উদাহরণ দিতে গেলে বলা যায়, যেমন তুমি কোনো একটা জায়গায় ভ্রমণ করতে চাও কিন্তু সেখানে যাওয়ার মতো পরিস্থিতি বা সময় তোমার কাছে নেই। তুমি কি করবে, ভার্চুয়াল রিয়েলিটি একটা বক্স তোমার চোখে লাগাবে এবং তুমি ওই দৃশ্যগুলো ওইখানে সেট করার মাধ্যমে তুমি সেই জায়গার একটা স্বাদ নিতে পারবে। সেটা ভার্চুয়ালি থেকেও মানে বাস্তবে না গিয়েও তুমি সেটার স্বাদ বা সেটার একটা যে ফিলিং সেটা তুমি অনুভব করতে পারবে। এটাই হচ্ছে মূলত কাল্পনিক বাস্তবতা বা ভার্চুয়াল রিয়েলিটি। হয় বলা আছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য, ব্যাখ্যা করো। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের অনেকেই প্রশ্নের উদ্দীপকগুলো বুঝো না, মানে প্রশ্নগুলো বুঝো না। এটা সব থেকে বড় সমস্যা। তো প্রশ্ন অবশ্যই বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। এজন্য তোমাকে উদ্দীপকটাকে ভালো করে পড়তে হবে, উদ্দীপকের ভিতরে কি কি ক্লু দেওয়া আছে। যেহেতু সরাসরি উদ্দীপকে বলে দেওয়া থাকে না যে এটা ভার্চুয়াল রিয়েলিটি বা এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ন্যানো টেকনোলজি বা এটাকে এই গেট দিয়ে করতে হবে, এরকম বলা থাকে না, ক্লু দেওয়া থাকে, ক্লু। আর যদি সরাসরি বলা থাকে সেটা তো সহজ হয়ে গেল, আর না থাকলে ক্লু থাকে। এই ক্লুগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তো দেখো, এখানে বলা আছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য। এটা কিভাবে হতে পারে, সেটা হচ্ছে যে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা মানে হচ্ছে যে উৎপাদন এবং জমি ফসল থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা পর্যন্ত এই সিস্টেমটা আইসিটির আওতার মধ্যে আওতাভুক্ত করা। যেমন ধরো যে একজন কৃষক, প্রান্তিক কৃষক, সে গ্রামে কৃষিকাজ করে, সে তার জমিতে কখন কি ফসল ফলাবে, কখন কোন সার দিবে, জমির ফসলের অবস্থা দেখে কোন সারটা দিলে সেই ফসলটা ভালো হবে, এই জিনিসগুলো সে কিন্তু তাকে কিন্তু নিকটস্থ বিভিন্ন কৃষি অফিসে গিয়ে শুনতে হয়। কিন্তু সে যদি তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে ইউটিউব বা ধরো বিভিন্ন মাধ্যমের মাধ্যমে বা কোনো কৃষি কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে সে কি করে, এই কোথাও না গিয়ে সে বাড়িতে বসে কাজগুলো করতে পারে। সেটা কিন্তু সেটা হচ্ছে আইসিটি নির্ভর, মানে আইসিটির যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু সেই কাজগুলো ঘরে বসে করতে পারবে। এছাড়াও মনে করো কোনো এই ফসল উৎপাদন থেকে শুরু করে একদম ধরো যে ফসল ফলানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আইসিটির ব্যবহার আমরা লক্ষ্য করি। এজন্য বলা যায় যে যে দেশ যত বেশি কৃষিক্ষেত্রে উন্নত হবে সে দেশ কিন্তু তত বেশি উন্নত হবে। তো এইভাবে বলা যায় যে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার গয়ে কি প্রশ্ন বলা আছে, ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, এখন কথা হলো যে উদ্দীপকে আমাদের কি বলা আছে, উদ্দীপকটা একটু বুঝতে হবে। মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। দেখো, উচ্চ ফলনশীল ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন, এটা একটা ক্লু। তিনি দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন, এটা একটা ক্লু, মানে এটা একটা বিষয়। তারপরে অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই আঁচিল অপারেশন করলেন। শীতল তাপমাত্রায় রক্তপাত ছাড়াই আঁচিল অপারেশন করলেন, এটা একটা ক্লু। এখন কথা হলো যে শীতল তাপমাত্রায় অপারেশন, এটা হচ্ছে ক্লুর মেইন কথা। শীতল তাপমাত্রায় অপারেশন, তোমরা অধ্যায় 1-এ পড়ে আসছো যে অত্যধিক শীতল তাপমাত্রায় যে চিকিৎসা করা হয় সেটার নাম কি? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি, হ্যাঁ, আশা করি তোমাদের এটা মনে পড়েছে ক্রায়োসার্জারি, বা তোমরা সেটা জানো, অবশ্যই আগে থেকে জেনে আসছো ক্রায়োসার্জারি। তো ক্রায়ো মানে হচ্ছে অত্যধিক শীতল, সার্জারি মানে হচ্ছে চিকিৎসা বা অপারেশন। তো ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি এখানে বলা আছে যে ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। তাহলে ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি প্রথমে লিখবা ক্রায়োসার্জারি, তারপর ক্রায়োসার্জারিকে নিয়ে ব্যাখ্যা করবা। তাহলে ক্রায়োসার্জারিতে কিভাবে চিকিৎসা করা হয়? ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতি এরকম যে প্রথম 12 সেকেন্ডে বা প্রথম 10 সেকেন্ডের মধ্যে এই ক্রায়োপ্রোব এর মাধ্যমে যে আক্রান্ত স্থান, যে অঞ্চলটা, যে স্থানে কোনো টিউমার আছে বা এখানে বলা আছে আঁচিল, সে আঁচিলের ভিতরে 10 সেকেন্ড বা 12 সেকেন্ডের মধ্যেই -40 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করা হয়। সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয় একটা গ্যাস প্রয়োগের মাধ্যমে, সেটার নাম হচ্ছে আর্গন। আর্গন গ্যাস সূচের মাধ্যমে ওই অংশে প্রয়োগ করার মাধ্যমে ওই অংশের তাপমাত্রা -40 থেকে -196 ডিগ্রিতে নিয়ে আসা হয়। বুঝতে পারতেছো যে এত কম তাপমাত্রায় কোনোভাবেই ওই জায়গার কোষটি অবশ্যই আর বেঁচে থাকা সম্ভব নয়। যেহেতু খুবই কম তাপমাত্রায় প্রয়োগ করা হয়, সুতরাং যেখানে প্রয়োগ করা হলো সেই জায়গার যে কোষগুলো অক্সিজেনের অভাবে সেই কোষগুলো মারা যায়। সেই কোষগুলো মারা যাওয়ার পরে সেখানে অবশ্যই খুবই শক্ত বরফের একটা আস্তরণ সৃষ্টি হয়। সেখানে এই কোষগুলো মারা যাওয়ার পরে তো সেটা তো ঠান্ডা, একদম বরফ হয়ে গেছে, যেহেতু -196, মানে প্রচন্ড ঠান্ডা। কোষগুলো মারা যায়, আসলে মূলত কোষগুলোকে মেরে ফেলাই উদ্দেশ্য, কারণ এই কোষগুলো নষ্ট হয়ে গেছে বা ক্যান্সারে বা ক্যান্সার না, আঁচিলের যে জীবাণুতে আক্রান্ত হয়ে গেছে, সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়, কোষটা মারা যায়। এরপর ওই জায়গাটাকে গরম করার জন্য এখানে হিলিয়াম গ্যাস প্রয়োগ করা হয়, হিলিয়াম গ্যাস প্রয়োগ করা হয় এবং হিলিয়াম গ্যাস দেওয়ার পরে 40 ডিগ্রি নিয়ে আসা হয়। এভাবে কিন্তু মূলত ক্রায়োসার্জারি ওই জায়গাটা, মানে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসাটা করা হয়। আচ্ছা, গয়ে বলা আছে সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করে। তাহলে এখানে উদ্দীপক একটু খেয়াল করে দেখো। তিনি মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। এই যে ক্লুটা দেখো, উচ্চ ফলনশীল ধান, উচ্চ ফলনশীল ধান কোন প্রযুক্তিতে করা হয়? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা বুঝতে তোমাদের আর বাকি নেই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু উচ্চ ফলনশীল ধান বা উচ্চ ফলনশীল যে উদ্দীপক এখানে দেওয়া আছে, ধান উৎপাদন করা যাচ্ছে। তো এখন স্পেসিফিকভাবে যে প্রশ্নটা বলা সেটা হচ্ছে যে এই প্রযুক্তি ব্যবহার করে ওষুধ তৈরি কিভাবে করা হয়। আচ্ছা, আমি জাস্ট একটু আলোচনা করি, কিছু ক্লু বলে দিই তোমাদের যে এই প্রযুক্তিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি আসলে। যে প্রযুক্তিতে কোনো জীবের জেনেটিক্যালি পরিবর্তন ঘটানোর মাধ্যমে জেনেটিক প্রযুক্তির সাহায্যে রিকম্বিনেট ডিএনএ এই প্রযুক্তিতে জেনেটিক পরিবর্তন ঘটানো হয়, তাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই মূলত রিকম্বিনেট ডিএনএ ব্যবহার করে বিভিন্ন ধরনের ঔষধ, ইনসুলিন, এরপর ধরো যে ভ্যাকসিন, বিভিন্ন কিছু তৈরি করা যায়। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ইনসুলিনটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রকৃতিতে কিন্তু ইনসুলিন খুব বেশি পাওয়া যায় না। তো যেসব ডায়াবেটিস রোগীদের মূলত কাজটা কি, তাদের শরীরে ইনসুলিনটা কমে যায়, ইনসুলিনের হারটা কমে যায়,
যে কারণে তাদেরকে এক্সট্রা ইনসুলিন প্রয়োগ করে সুস্থ থাকতে হয়। তো এই মূলত কৃত্রিমভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই ইনসুলিন তৈরি করা যায়, যেটা ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এইটার মাধ্যমে সুস্থ থাকতে পারে। এছাড়াও ইন্টারফেরন তৈরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ইন্টারফেরন তৈরি করা যায়, যেটা ক্যান্সারের প্রযুক্তিতে কাজে লাগে। তো এরকম কিছু পয়েন্ট তুমি বলে দিবা। তাহলে একটা পয়েন্ট হচ্ছে ইন্টারফেরন, এটি কি কাজ করে? এটি মূলত ক্যান্সার প্রতিরোধে কাজ করে। তো এই বিষয়গুলো একটু গুছিয়ে লিখলে এবং তোমাদের বইয়ে আর কিছু বলে দেওয়া আছে, সেগুলো একটু পড়ে লিখলে আশা করি অ্যান্সারটা হয়ে যাবে। তো ঠিক আছে, আশা করি এই 1 নম্বর প্রশ্নটি তোমাদের বোধগম্য হয়েছে। এবার আমরা প্রশ্ন 2 এ যাব। 2 নম্বর প্রশ্নের 2 ক 2 প্রশ্নে বলা আছে যে শ্রেণীকক্ষে শিক্ষক এক ধরনের কেবল দেখালেন যা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। এটা হচ্ছে দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 2 কি বলা আছে? এক্সোস্ফিয়ার, মানে এটা দুইটা ছবি দেওয়া আছে, ছবি দুটো আমি পরে আঁকতেছি। এখানে কয়ে বলা আছে যে ওয়াই ম্যাক্স কি। আশা করি তোমরা এটার কোন রূপ জানো, যে ওয়ার্ল্ড ওয়াইড interoperability for microwave access। তো এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ। তারপরে তুমি বলে দিবা যে ওয়াইম্যাক্স হচ্ছে ওয়াইফাইয়ের একটি এক্সটেন্ডেড রূপ, যেটি ওয়্যারলেস বা তারবিহীন ভাবে একটু বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে ব্রডব্যান্ড সেবা দিয়ে থাকে, তাকে বলা হচ্ছে ওয়াইম্যাক্স। ক্ষয়ে বলা আছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সময় বেশি লাগে কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে বলা আছে অ্যাসিনক্রোনাস। তো তোমরা জানো যে ডেটা ট্রান্সমিশন মেথডের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। অ্যাসিনক্রোনাস, 2 নাম্বার সিনক্রোনাস, এবং 3 নাম্বার হচ্ছে আইসোক্রোনাস। এই 3 ভাবে ডেটা ট্রান্সমিশন মেথডকে ভাগ করা যায়। তো এর মধ্যে স্পেসিফিক ভাবে শুধুমাত্র অ্যাসিনক্রোনাসের কথাই এখানে বলা আছে, সুতরাং জাস্ট এটা নিয়ে আলোচনা করি। বাকি দুটো নিয়ে আলোচনা হয়তো পরের প্রশ্নে আসবে, পরেরটা কোনো প্রশ্নে আসবে। তো এই ডেটা ট্রান্সমিশন মেথড, এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রায় প্রতিটা সালে এই প্রশ্নটি থাকে। তোমরা একটু গুরুত্ব সহকারে এই প্রশ্নটি দেখবে। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডটা কি আসলে, এটা কেন সময় বেশি লাগে? দেখো, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড মানে হচ্ছে যেখানে ডেটাগুলো কিভাবে যায়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। এই ট্রান্সমিশন মেথডে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং একটি হচ্ছে শুরু এবং মানে শুরু বা স্টার্ট, এবং একটা শেষ থাকে বা স্টপ বিট থাকে। শুরু বিট থাকে এবং স্টপ বিট থাকে, এবং এই কারণে এটাকে স্টার্ট স্টপ বিট ট্রান্সমিশন মেথডও বলা হয়ে থাকে। তো এখানে মূলত ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রেরক থেকে প্রাপকে পৌঁছায়। এই সময় এই ডেটা ট্রান্সমিশনের সময় এক ডেটা থেকে আরেকটা ডেটার মধ্যকার, এক ক্যারেক্টারের মধ্যকার কি থাকে, একটু বিরতি থাকে, ডিলে থাকে। কেন ডিলে থাকে? যেহেতু ট্রান্সমিশনের সময় কিছুটা ধীর মানে কিছুটা ব্রেক করা হয়। যেমন ধরো আমি যদি বলি যে কিবোর্ড যখন আমরা কিবোর্ডে কাজ করার সময় কিন্তু আমরা যখন কিবোর্ড প্রেস করি তখন মাঝে মাঝে কিন্তু আমরা ব্রেক দিই। তো এই ব্রেকের সময় কিন্তু ডেটা ট্রান্সমিশনটা বন্ধ থাকে। তো মূলত এই কারণেই এই কিবোর্ডের ট্রান্সমিশনটা কিন্তু অ্যাসিনক্রোনাসে কিন্তু ট্রান্সমিশন হয়ে থাকে। এই জন্য মূলত এই যে আমি ব্রেক দিলাম, সময় ডিলে থাকলো বা সময়টা বন্ধ থাকলো, স্টপ থাকলো, এই সময় কিন্তু মূলত এই জন্য সময়টা বেশি লাগে। এই কারণে মূলত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটাটা ট্রান্সমিশনের একটু সময়টা বেশি লাগে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার গয়ে আসে। গয়ে কি বলা আছে? গয়ে বলা আছে উদ্দীপকের দৃশ্যকল্প 1 এ উল্লেখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করো। দৃশ্যকল্প 1, শ্রেণীকক্ষে শিক্ষক এক ধরনের কেবল দেখালেন
যা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। তো তোমরা এটা বুঝতে পারতেছো, স্বচ্ছ কাঁচ, স্বচ্ছ কাঁচ এটা কি হবে? অবশ্যই ফাইবার অপটিক্যাল কেবল। তো আমি লিখি ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক্যাল কেবল। তো অপটিক্যাল মানে কিন্তু কাঁচ, ফাইবার মানে হচ্ছে সুতা বা তন্তু, আর কেবল মানে তার। অর্থাৎ যেই তারটি সুতার মতো সূক্ষ্ম কাঁচ দিয়ে তৈরি তাকে বলা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এবং এই সুতার মতো সূক্ষ্ম তারের ভিতর দিয়ে কিন্তু ডেটা ট্রান্সমিশন হয় কিভাবে? আলোর মাধ্যমে ট্রান্সমিশন হয়। মানে ডেটাটা ট্রান্সমিট হতে কিন্তু আলোর প্রতিফলনের মাধ্যমে ডেটাটা ট্রান্সমিট হয়। তো তুমি আমি তোমাকে মূল কথা বলে দিয়েছি, এখন তুমি এই অপটিক্যাল ফাইবার সম্পর্কে যা জানো সেটা লিখে দিবা। আমি বিস্তারিত এখানে আলোচনা করলাম না, তোমরা বই থেকে পড়ে নিবা। আর যদি একান্ত বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবা, আমি তাহলে অপটিক্যাল ফাইবার দিয়ে আরেকটা নতুন ক্লাস অবশ্যই তোমাদেরকে করাবো। ঠিক আছে, এবার তাহলে ঘয়ে আসো। ঘয়ে বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এ ডেটা কমিউনিকেশনের মাধ্যমে দুইটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও। এবার আমি এই যে দৃশ্যকল্প 2টা আমি আঁকতেছি, কিভাবে আঁকা আছে এখানে দেখো, এভাবে দেওয়া আছে, এটা পৃথিবী দেওয়া আছে এখানে, আর এখানে এইভাবে একটা দেওয়া আছে, এটা বলা আছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এবং এভাবে দেওয়া আছে, এটা এখানে যাচ্ছে এখানে আসতেছে। এবং আরেকটি চিত্র এভাবে দেওয়া আছে, যদি আমি চিত্র আঁকতে খুব বেশি ভালো পারি না, এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, এবং এখানে পৃথিবীর ছবি দেওয়া আছে। তারপরে এখানে কি দেওয়া আছে? এভাবে দেওয়া আছে এবং এভাবে দেওয়া আছে। আচ্ছা, এটা হলো পৃথিবী। এই দুটি চিত্র দেওয়া আছে। তো দেখো চিত্র 1-এর এটি হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ মানে রেডিও তরঙ্গ। এটি হচ্ছে স্যাটেলাইট, আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে স্যাটেলাইট ওয়েভ, স্যাটেলাইট ওয়েভ। এখন যেহেতু তোমার এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেল, তোমাকে অবশ্যই এভাবে উদ্দীপক বুঝতে হবে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। রেডিও ওয়েভ এক্সোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার পর্যন্ত এটা কাজ করতে পারে। এই এক্সোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার পর্যন্ত যে ওয়েভটি কাজ করে সেটা হচ্ছে রেডিও ওয়েভ। আর স্যাটেলাইট তো অবশ্যই পৃথিবীর বাইরে থেকেও কাজ করতেছে, পৃথিবীর বাইরে থেকেই। তো এই দুটো চিত্র এখানে দেওয়া আছে এবং বলা আছে যে এটার মধ্যে এই দুটোর মধ্যে কোনটি উত্তম বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন কথা হলো যে এই দুটোর মধ্যে উত্তম সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করলে কিন্তু এটার কোনটি উত্তম আমরা পেয়ে যাব। তো এটার অসুবিধা কি? এটা অসুবিধা কিন্তু এটা অসুবিধা হচ্ছে, এটা সুবিধা কি? প্রথমে সুবিধা হচ্ছে এটা তারবিহীনভাবে যোগাযোগ করতে পারে, রেডিও ওয়েভটা তারবিহীন মাধ্যমে ডেটা ট্রান্সমিট করতে পারে। এবং এটি পৃথিবীর আয়নোস্ফিয়ার থেকে পৃথিবী থেকে শুরু করে আয়নোস্ফিয়ার মাধ্যমে পৃথিবীর অন্য প্রান্তে যেতে পারে। এজন্য কিন্তু এটা একটা খুবই সুবিধাজনক একটি রেডিও ওয়েভ, সুবিধাজনক একটি তরঙ্গ, ডেটা ট্রান্সমিশন তরঙ্গ। এছাড়া এরপরে যদি অসুবিধা কি, সেটা হচ্ছে যে এটার ট্রান্সমিশনের জন্য তার লাগতেছে না, কিন্তু এর জন্য যে খরচ, বিভিন্ন ট্রান্সমিটার, তারপরে ধরো যে টাওয়ার বা এর যে ট্রান্সমিশনের যে মাধ্যমগুলো, এগুলো কিন্তু খুবই ব্যয়বহুল। এবং এই রেডিও ওয়েভ কিন্তু বিভিন্ন পশু পাখি এবং গাছপালার খুবই ক্ষতি করে থাকে। রেডিও তরঙ্গ যেটা অত্যন্ত ক্ষতি করে থাকে এবং গাছপালার ফল এগুলো অনেক সময় ব্যাঘাত ঘটায়। তো এটা হচ্ছে এই এক্সোস্ফিয়ারের এটা রেডিও ওয়েভের সুবিধা এবং অসুবিধা। এরপর স্যাটেলাইটের সুবিধা অসুবিধা তুমি বলে দিবা। স্যাটেলাইটের সুবিধা কি? এটা সারা পৃথিবী জুড়ে খুবই নির্ভরযোগ্যভাবে এবং খুবই দ্রুততার সহিত ডেটা ট্রান্সমিট করে থাকে, এবং এটা থেকে এটার ট্রান্সমিশনের নির্ভরতা বেশি, এবং ক্যাপাবিলিটি অবশ্যই রেডিও থেকে স্যাটেলাইটের বেশি, যেহেতু সে সবসময় পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। আর অসুবিধা কি? এটা অত্যন্ত ব্যয়বহুল এবং কিছুটা ধীরগতি সম্পন্ন, যেহেতু অত্যন্ত এটা দূরবর্তী, পৃথিবী থেকে অনেক দূরে এটি স্থাপন করা আছে, এজন্য ডেটা ট্রান্সমিশনের সময়টা বেশি লাগে এবং এটা কিছুটা ধীরগতি। তবে মানে ফাইনাল যদি বলা যায় তাহলে রেডিও ওয়েভের থেকে স্যাটেলাইট ওয়েভের ভবিষ্যৎ বা ফিউচারটা অবশ্যই ভালো, এবং এটাই উত্তম বলে মনে করা হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার
এবার প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2F16, বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো 14H, মানে অক্টালে আছে। ক, চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে? ক নাম্বার বলা আছে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে। তো এটা স্বাভাবিক একটা সংখ্যা হচ্ছে যে যেসব সংখ্যার শুরুতে প্লাস মাইনাস অর্থাৎ চিহ্ন নির্দেশ করে দেওয়া থাকে তাকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। খুবই সহজ একটি প্রশ্ন। আচ্ছা, ক্ষয়ে বলা আছে ক্ষয়ে বলা আছে অ্যাসকি কোড কি? অ্যাসকি কোড কি? অ্যাসকি কোড একটি আলফা নিউমেরিক কোড, এটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, অ্যাসকি প্রথমে এটার আমি অবশ্যই পূর্ণ রূপটা দিচ্ছি তোমাদেরকে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি হচ্ছে অ্যাসকি, এটার পুনরূপ। তো এটাকে কেন আলফা নিউমেরিক কোড বলা হচ্ছে? আচ্ছা, আমরা জানি আলফা নিউমেরিক মানে কি এ থেকে জেড এবং বড় এ থেকে বড় জেড, এবং আরো কিছু এছাড়াও যদি সংখ্যা বলি আমি 1 2 3 4 5 6 এরকম সংখ্যা, এছাড়াও কিছু বিশেষ চিহ্ন ধরো এরকম, তারপরে হ্যাশ স্টার। এই যে এই ধরনের ডেটাগুলো যে কোডে ব্যবহার করা হয় সেটা কিন্তু আলফা নিউমেরিক কোড। আমরা জানি নিউমেরিক, আলফা নিউমেরিক, বুলিয়ান, এগুলো জানি আমরা। এটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। এখানে এই ধরনের সবগুলো প্রতীক ব্যবহার করা হয়ে থাকে, প্রতীকগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো অ্যাসকি কোডে মূলত ইনপুট এবং আউটপুট ডিভাইসের মধ্যকার সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু এই কোডগুলো ব্যবহার করা হয়। এই কারণেই অ্যাসকি কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গয়ে বলা আছে যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আচ্ছা, এক্স এর বার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে। তো এক্স এর অর্ধবার্ষিক লিখি, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার ফল সমান কত? ফলটি হচ্ছে 2F16, অর্থাৎ এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এটাকে কি করতে হবে? একবার বাইনারিতে করতে হবে এবং একবার অক্টালে করতে হবে। তাহলে জিনিসটা হবে এরকম, 2F16 একবার করতে হবে 16 একবার করতে হবে কিসে? বাইনারি এবং একবার অক্টালে। একবার করতে হবে বাইনারিতে এবং একবার এটা করতে হবে অক্টালে করতে হবে। তো ঠিক আছে, শুরু করি তাহলে। দেখো 2F, এটা করতে হবে বাইনারিতে। তো আমরা জানি যে হেক্সা থেকে বাইনারি করার জন্য হেক্সার এই সংখ্যাটাকে 4 বিট করে নিতে হয়, 4 বিট করে নিতে হবে, 4 বিট করে। তাহলে F এর 4 বিট এবং 2 এর 4 বিট। তো দেখো F এর 4 বিট কত আসে? তো তোমরা জানো যে A = 10, B 11, C 12, D 13, E 14, F 15। তো 15 কে যদি আমি বাইনারি করতে চাই তাহলে কি হবে? দেখো 1 2 4 8 16, তাহলে 8 4 12 13, 12 2 14 আর 15। তাহলে এটা হবে 4টা 1 হবে, কিন্তু মূলত F এর মান হবে 4টা 1। কিভাবে? এই 15 কে বাইনারি করলে হয় এটা। আর 2 এর মান কিন্তু 10, 2 এর মান কত? 10। তাহলে হবে 10 এবং এর সামনে আরো দুটো শূন্য দিয়ে এটাকে 4 বিট পূর্ণ করতে হবে। তো এবার হবে 0 0 1 0 1 1 1 1। এটাই হচ্ছে মূলত। তো 0 বাদ দিলে কি হয়? তাহলে 0 দুটো আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে 2F এর সমমান বাইনারি সংখ্যা। এটাই বলেছে, এটাই আমাকে বাইনারি এবং অক্টাল করতে বলেছে। আচ্ছা, এরপর কি বলছে? অক্টালে করতে বলছে এবং এটাকে অক্টাল করতে বলছে। আচ্ছা, এবার অক্টাল করি। তাহলে 2F কে এবার অক্টাল করতে হবে, 2F কে অক্টাল করতে হবে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে হেক্সাকে অক্টাল করার জন্য প্রথমে দুইটা ধাপে করতে হবে। প্রথমে হেক্সার মান কিন্তু
সব সময় কিন্তু হেক্সার মান কিসে থাকে, 4 বিট করে নেওয়া লাগে, আর অক্টালের মান কিন্তু 3 বিট করে নিতে হয়। তো দেখো হেক্সা থেকে অক্টাল মানে একবার 4 বিট এবং সেটাকে আবার 3 বিট মানে 2 ধাপে করতে হবে। হ্যাঁ, তো এটাকে আমি প্রথমে 4 বিট করে নিব, 1 2 3 4, এবং এটাকেও 4 বিট করে নিলে হয় 10 0 0 ইকুয়াল, ইকুয়াল। তো এটাকে আমি প্রথমে আগে লিখবো, কিভাবে লিখবো এটা মুছে দেই। লিখবো হলো এভাবে লিখবো 0 0 1 0 1 1 1 1। তো আমি হেক্সা থেকে হেক্সার মানটা আমি লিখলাম, এখন আমি অক্টালে যাব, তাহলে এই হেক্সার মানটাকে 3 বিট করে নিলেই সেটা হয়ে গেল অক্টাল। তাহলে এই যে 3 বিট, এই যে 3 বিট, এবং এটাকে মিলানোর জন্য একটা বিট দিয়ে 0 করে দিলে 3 বিট হয়ে গেল। এখন এটাকে আমি অক্টাল মান করব, তাহলে 101 101 101 এর অক্টাল মান কত, 101 এর অক্টাল মান কত, আচ্ছা 0 0 মান তো 0 হবে, 101 এর অক্টাল মান 5 এবং 111 এর অক্টাল মান হলো 7, তো হবে 57। এটা কিসে হবে, অক্টালে। এই হলো অ্যান্সার। আশা করি তোমরা গ নাম্বারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সটে যাই, হচ্ছে ঘ। ঘয়ে কি বলা আছে, ঘয়ে বলা আছে যে উদ্দীপকে এক্স এর বার্ষিক, উদ্দীপকের এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো তোমরা একটু অবাক হতে পারো, বা অবাক হওয়ার কিছু নাই, তোমরা যেহেতু অঙ্কগুলো করে আসছো, সেটা কি যে ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে। আচ্ছা, পার্থক্য কি কোনো যোগের মাধ্যমে করা যায় না, পার্থক্য তো বিয়োগের মাধ্যমে করতে হয়। তাহলে এখানে ক্লুটা কি, আসলে ক্লুটা হচ্ছে যে পার্থক্য যখন যোগের মাধ্যমে বের করতে বলবে, তার মানে হলো বিয়োগের মাধ্যমে, যোগের মাধ্যমে যেটা বিয়োগ করা হয়, অর্থাৎ 2 এর পরিপূরক, এটাই মূলত কিন্তু কি ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে। এটি হচ্ছে এই কথাটার ব্যাখ্যা, যে যোগের মাধ্যমে বিয়োগ করা। তো কি বলেছে আমাদের, অর্ধবার্ষিক এবং বার্ষিকের ফলাফল দুটো যোগের মাধ্যমে বিয়োগ করতে বলছে, মানে ফলাফল পার্থক্য যোগের মাধ্যমে। আচ্ছা, তো দেখো এক্স এর অর্ধবার্ষিক, তাহলে আমি লিখবো যে অর্ধ বার্ষিক কত পেয়েছে সে, 2f16, 2f16 মানে এটা হেক্সায় দেওয়া আছে। আর বার্ষিকে কত দেওয়া আছে, বার্ষিকে দেওয়া আছে 14, অক্টালে দেওয়া আছে বার্ষিক, বার্ষিকে দেওয়া আছে 14, এটা দেওয়া আছে অক্টালে। তো দেখো 2 এর পরিপূরকদের নিয়মটা, এখানে কিন্তু দুটো সংখ্যাকে অক্টাল বা হেক্সায় রাখা যাবে না, অবশ্যই দশমিক করতে হবে। দশমিক তাহলে আমি করি, তাহলে সবচেয়ে ভালো হবে। 2f কে দশমিক করতে হবে এবং এটাকে দশমিক করতে হবে, সরি দশমিক করতে হবে, লিখে দিই 10, এবং এটাকেও দশমিক করতে হবে। এখন কেন করতে হবে, আচ্ছা যখন 2 এর পরিপূরক একটা ধাপ আছে যে দুটো সংখ্যা লিখে এখানে সংখ্যা ইকুয়াল, এটা সংখ্যা ইকুয়াল বাইনারি মান লিখে বিয়োগ করতে হয়, তখন কিন্তু এই দশমিক না থাকলে, না জানা থাকলে বিয়োগটা করতে সমস্যা হয়। এজন্য আমি প্রথমে দশমিক করে নেব, 2f কে দশমিক করব। আচ্ছা 2f কে আমি কিভাবে দশমিক করব, আমরা জানি দশমিক করার নিয়মটা হচ্ছে 10 কে ঢেকে রাখতে হবে। 10 কে ঢেকে রাখলে কি হবে, 16 মানে যেদিকে সংখ্যা সেদিকেই কি আছে, মানে কি বলে এটা, বেসটা আছে, সুতরাং গুণ পদ্ধতিতে করতে হবে। তাহলে 0 আর 1, তাহলে যেহেতু হেক্সায় আছে, সুতরাং 16 টু দি পাওয়ার 1 গুণন 2 প্লাস 16 টু দি পাওয়ার 0 গুণন f। তোমাদের এগুলো অবশ্যই জানা আছে, যে কারণে আমি এগুলো আর ব্যাখ্যা করলাম না। তো 16 কে 16 দুগুণে 32, একবার লিখে ফেলি, 16 দুগুণে 32 প্লাস 1 গুণন f এর মান হচ্ছে 15, তো 32 যোগ 15, তাহলে 5 আর 2 7, 3 আর 1 4, তাহলে এটা হবে 47। কার মান, 2f এর মান হলো দশমিক মান হলো 47, 47। আর 14 আছে অক্টালে, অক্টালে দেওয়া আছে, এটাকে আমি কি করব, দশমিক করব। একই অবস্থা, 10 ঢেকে রাখলে সংখ্যা যেদিকে বেসও সেদিকে, সুতরাং এটা গুণ করতে হবে। তাহলে 14 0 1 ইকুয়াল, যেহেতু এটা অক্টাল সুতরাং 8 হবে এর বেস, 8 8 টু দি পাওয়ার 1 গুণন 1 প্লাস 8 টু দি পাওয়ার 0 গুণন, তাহলে এটা হবে 8 কে 8 যোগ, এটা হবে 1 গুণন 4 ইকুয়াল 8 যোগ 4 সমান সমান 12। তো এইটা হচ্ছে 14 অক্টালে এবং 2f হেক্সার, এটা হচ্ছে দশমিক মান, এটাও হলো দশমিক মান। তো অর্ধবার্ষিকে তার ফলাফল ছিল, মানে মেধাক্রম ছিল, অর্ধবার্ষিকের পরীক্ষায় মেধাক্রম ছিল 2f, তো সেখানে ছিল 47, আর বার্ষিকের মেধাক্রম হয়ে গেল 12, সেখানে ছিল 12 ছিল
এই 14 ছিল অক্টালে এবং 12 হলো দশমিকে। সুতরাং সে অর্ধবার্ষিকের থেকে বার্ষিকে ভালো ফলাফল করেছে, তার মেধাক্রম সামনে এগিয়ে এসেছে। এটা আমাদের মূল অঙ্ক না, মূল অঙ্ক হলো যে দুটো পার্থক্য বের করতে বলেছে। সুতরাং পার্থক্য বের করার জন্য বড় থেকে ছোটটাই প্রয়োগ করতে হবে। সুতরাং আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিই এটা। দেখো তো 12, ঠিক আছে, তাহলে একটা হলো 47 প্লাস মাইনাস কত, অথবা আমি লিখতে পারি যে 47 মাইনাস, একবারে লিখি 47 মাইনাস হলো 12, 47 মাইনাস 12। আচ্ছা, এটা গেল আমাদের অঙ্কে, এটা হবে অঙ্কের নিয়ম। আচ্ছা, ইকুয়াল 47 প্লাস মাইনাস 12 এভাবে দিতে হবে। এটা হচ্ছে দুইয়ের পরিপূরক করার প্রথম লাইন। তো দেখো যে সংখ্যাটির সামনে মাইনাস আছে সেটাকে মূলত দুইয়ের পরিপূরক করা লাগে। সুতরাং যেহেতু 12-র সামনে মাইনাস আছে, সুতরাং আমাকে 12কে দুইয়ের পরিপূরক করতে হবে। সুতরাং আমি লিখবো যে 12 এর বাইনারি মান, যেহেতু এটা বাইনারি মান আমাদের নেই, 12 এর বাইনারি মান, 12 কি আছে, দশমিকে আছে, দশমিক থেকে বাইনারি করতে হবে। তাহলে একটু ফাঁকে লিখি, দশমিক থেকে বাইনারি করতে হবে। তাহলে নিয়মটা কি, আমি 10 কেটে শুধুমাত্র দশমিকের ক্ষেত্রে, দশমিক যদি কোনো অঙ্কে দশমিক থাকে শুধুমাত্র এই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। 10 ঢেকে রাখতে হবে। 10 ঢেকে রাখলে যদি সংখ্যা একদিকে আর বেস আরেক দিকে হয় তাহলে ভাগ পদ্ধতিতে করতে হবে। তাহলে লিখতে হবে ভাগ, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 দুগুণে 12 থাকলো 0, 3 দুগুণে 6 থাকলো 0, 2 কে 2 থাকলো 1 এবং 0 এখানে 1। তাহলে অ্যান্সার হবে এইভাবে, এটা হচ্ছে MSB LSB। সুতরাং কি হলো, 12 ইকুয়ালস টু হবে 1100, 1 একবারে লিখে দেই, তাহলে 1100। আচ্ছা, তো 12 এর 4 বিট বাইনারি মান হচ্ছে এটা। এখন এটাকে 8 বিট করতে হবে, 2 একটু ফাঁকে লিখি তাহলে ভালো হবে, ইকুয়াল 12। এটা হচ্ছে 12 এর 8 বিট মান, 8 বিট মান এটা। আচ্ছা, এখন এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমি প্রথমে এটাকে 1 এর পরিপূরক করি, 1 1 1 1 0 0 1 1, এটা হচ্ছে 1 এর পরিপূরক, এবং 2 এর পরিপূরক হচ্ছে এটাকে এর সঙ্গে 2 যোগ করা, মানে 1 যোগ করা। তাহলে 1 আর 1 10 এর শূন্য হাতে থাকলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে থাকলো 1 1 0 1 1 1 1। এই হচ্ছে -12 এর 2 এর পরিপূরক। আচ্ছা, এখানে কত আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা, 8 বিট আছে, ঠিক আছে। এটা -12 এর 8 2 এর পরিপূরক মান। সুতরাং এবার পরের ধাপে কি করতে হবে, পরের ধাপে আমার লিখতে হবে 47 ইকুয়ালস টু, এখন 47 এর বাইনারি মান বের করতে হবে। 47 এর বাইনারি মান কত, 47 এর বাইনারি মান হচ্ছে 10। 47 এর বাইনারি মান আমরা বের করে ফেলি, খুব সহজে বের করে ফেলি। 47 এর বাইনারি মান তাহলে 1 2 4 8 16 32। আচ্ছা, 32 আর তাহলে 32, এখানে 1 দিব আমি, 32 আর 16 48 আছে, 47 হবে না। 32 আর 48 দিয়ে 42 46 47, তাহলে 10 4টা 1, তাহলে 1 0 1 2 3 4। তাহলে এখানে বিট আছে কয়টা, 1 2 3 4 5 6, তাহলে 2টা 0 দিলে এটা 8 বিট বাইনারি হয়ে গেল। এটা হচ্ছে 47 এবং 12 এর বাইনারি মান হচ্ছে 2 এর পরিপূরক হচ্ছে কত, 1 1 1 1 0 1 0 0। এটা 12 এর কি মান, 2 এর পরিপূরকের মান। তা এবার যোগ করতে হবে কিভাবে, এই দুটো যোগ করলে কত হয়, আচ্ছা যোগ করলে হয় 47 থেকে 12 বাদ দিলে কত থাকে, 5 আর 35 থাকে। তাহলে এখানে থাকে 35 ইকুয়ালস টু 1 1 1 আর 1 10 এর শূন্য হাতে থাকলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে থাকলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে থাকলো 1, 1 1 10 আর 1 11 1 হাতে থাকলো 1, 1 1 10 এর শূন্য হাতে থাকলো 1, 1 1 10 হচ্ছে এটার মান, ঠিক আছে। 35 এর মান আসলো, 35 এর মান আসলো।
দেখো এখানে কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তো এই যে নবম বিট এটা হচ্ছে ক্যারি বিট। নবম বিটটা কিন্তু ক্যারি বিট, আর এই অষ্টম বিটটা কিন্তু চিহ্ন বিট। তো ক্যারি বিট ওভারফ্লো হিসাবে বাদ হয়ে যায়, লিখতে হবে যে নবম বিটটি ওভারফ্লো। সুতরাং এই নবম বিটটা বাদ যাবে, বাদ গিয়ে এখন দেখো চিহ্ন বিটে কত 0 আছে না, তার মানে বোঝা গেল সংখ্যাটি পজিটিভ। এখন যদি চিহ্ন বিটে 1 থাকতো তাহলে এটাকে আবার 2 এর প্রয়োগ করা লাগতো। ঠিক আছে, তো এখানে লিখতে হবে সুতরাং 1 0 0 0 1 1, এটাই হচ্ছে মূলত অ্যান্সার, এবং এটার সমমূল্য বাইনারি মান হচ্ছে 35। এখন তুমি কিভাবে বুঝবা তোমার অঙ্ক সঠিক হয়েছে কিনা? তুমি এই মানটাকে, বাইনারি মানটাকে তুমি 0.35 হয় কিনা দেখবা। আচ্ছা দেখো তো, আমি একটু দেখি মিলাই দেখি হয় কিনা। তো আমি এখানে লিখি 1 2 4 8 16 32। তাহলে প্রথমে আছে 1, প্রথমে 32-এ 1 আছে, 3টা 0 আছে, 0 0 0, তারপরে একটা 1 একটা 1। তাহলে দেখো 32 2 34 1 35, তার মানে অ্যান্সারটা ঠিক আছে। সুতরাং এটাই হচ্ছে মূলত মিস্টার শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটি ফলাফলের পার্থক্য আমরা যোগের মাধ্যমে বের করলাম, মানে যোগের মাধ্যমে বিয়োগ করলাম। এটাই হচ্ছে মূলত 3-এর অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা এবার প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4-এ বলা আছে উদ্দীপকের পাশের চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা চিত্র এভাবে দেওয়া আছে, উদ্দীপক এভাবে দেওয়া আছে। আমি উদ্দীপকটা এঁকে ফেলি। 4 উদ্দীপক এভাবে দেওয়া আছে। উদ্দীপকটা কি দেওয়া আছে, উদ্দীপকটা আমি এঁকে ফেলতেছি। এভাবে সার্কিট দেওয়া আছে। আচ্ছা আমি সার্কিটের ডান দিকে আঁকি, তাহলে সবচেয়ে ভালো হবে। এ বি এবং সি দেওয়া আছে, এবং দুটাই এন্ড গেট নট গেটে দেওয়া আছে। এই হচ্ছে প্রশ্ন 4-এর উদ্দীপক এভাবে দেওয়া আছে, এবং এক্স আউটপুট বের করতে বলা হয়েছে। আচ্ছা কয়ে বলা আছে কি দেখি, কয়ে বলা আছে এনকোডার কাকে বলে, এনকোডার কয়ে বলা আছে এনকোডার। এন মনে রাখবা, এন মানে হচ্ছে মানুষ, কোডার মানে তো কোডার। তো মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য করার জন্য যে ডিভাইসটি কাজ করে থাকে, যে লজিক সার্কিটটি কাজ করে থাকে, তাকে বলা হচ্ছে এনকোডার, সহজ। আর ডিকোডার মানে হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য যে লজিক সার্কিটটি ব্যবহার হয়ে থাকে তাকে বলা ডিকোডার। তো এই এন মানে মানুষ আর ডি মানে কম্পিউটার, মনে রাখবা, তাহলেই আশা করি এটা ভুল হবে না। ক্ষয় কি বলা আছে, ক্ষয় বলা আছে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে, ব্যাখ্যা করো। আচ্ছা ডি মর্গানের উপপাদ্যটা কি? একটা হচ্ছে দুই চলক যদি বলি আমি, তাহলে হবে এরকম যে এ প্লাস বি পূরক ইকুয়ালস টু এ পূরক ইন্টু বি পূরক। এটা হচ্ছে ডি মর্গানের দুই চলকের যে উপপাদ্যটা সেটা। এখানে কিভাবে যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের বিনিময় সাধন করে, দেখো এটা হচ্ছে যৌক্তিক যোগ। তো যখন আমি এই যৌক্তিক যোগটাকে এটাকে আমি সরল করব, তখন কিন্তু এটার অ্যান্সার কি আসবে, সেটা হচ্ছে যে এই পুরোটা একবার এক্স এর উপরে চলে যাবে এবং প্লাসটা হয়ে যাবে ইনটু, এবং একবার পুরক যাবে বি এর উপরে, মানে পুরকটা যখন আমি ভেঙে দিব তখন পুরকটা দুইটা চলকের উপর চলে যাবে এবং মাঝখানের সংখ্যা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। দেখো চিহ্ন এখানে ছিল প্লাস, হয়ে গেছে ইনটু। তো এটাই মূলত ডি মর্গানের কি বলছে, যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময়। এটা একটু ব্যাখ্যা করে দিলেই আনসারটি হয়ে যাবে। আচ্ছা এবার আসো গয়ে কি বলা আছে, গয়ে বলা আছে যে উদ্দীপকে উল্লিখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। চিত্র দেওয়া আছে, তুমি তাহলে প্রথমে চিত্রটা আঁকবা। প্রথমে চিত্র এভাবে আঁকবা,
প্রথমে চিত্র আঁকবা, তারপরে এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি, এখান থেকে সি একটা আসছে এবং একটা সি এভাবে দেওয়া আছে, হলো বি। আচ্ছা, এরপরে এটা আছে অর, এটা আছে পূরক, হ্যাঁ, তারপরে এখানে একটা, এখান থেকে একটা গেছে, এটা কি হয়ে গেছে সেটা হচ্ছে অ্যান্ড দেওয়া আছে, এবং এখান থেকে আউটপুট এখানে চলে গেছে, যে এখানে একটা অর আসছে, এবং এখান থেকে এটা নট ন্যান্ডে দেওয়া আছে, ন্যান্ডে দেওয়া আছে। আচ্ছা, এটা এইটার উদ্দীপকের কি সরলকৃত মান কত সেটা তোমাকে বের করতে বলেছে। উদ্দীপকের সরলকৃত মান কত হবে দেখো, এটা যদি এ হয় তাহলে এটা হবে এ পূরক। কেন? কারণ এই যে পূরক, নট গেট দিতে গেল পূরক হয়ে গেল, এটা বি হলে এটা হবে বি পূরক। সিম্পল বিষয়, সিম্পল হিসাব। আচ্ছা, তারপরে সি, তাহলে আমরা আগে সিরিয়াল শেষ করি। সি, সি এর এটার আউটপুট এ আর সি, তাহলে যোগ করলে তাহলে কি হবে, এ প্লাস সি হবে। সিম্পল হিসাব। হ্যাঁ, তাহলে এটার এ এখানে আসছে আর সি, এ প্লাস সি। এখন এই এ পাস হয়েছে এখান থেকে। আচ্ছা, এখন এটা আগে শেষ করি। এখানে কি বলা আছে, এইটার বি পূরক গেছে আর এ প্লাস সি এন্ড বিদ্যুৎ দিকে, তাহলে কি হবে বি পূরক ইন্টু এ প্লাস সি, যেহেতু এন্ড বিদ্যুৎ দিয়ে চলে গেছে। তাহলে এখন এই এন্ডের আউটপুট যা, এই অরের আউটপুট তাই, তাহলে কি হবে দেখো, এখন এই যে এখান থেকে এটা আউটপুট, এটা আউটপুট, এটা তাহলে এটা হচ্ছে এ পূরক, অর হচ্ছে প্লাস, এখানে কি হবে বি পূরক ইন্টু এ প্লাস সি, এটা। আর সর্বশেষ হচ্ছে এক্স, এটার আউটপুট কি হবে, যেহেতু এখানে একটা ন্যান্ড আছে, ন্যান্ড গেট আছে, সুতরাং এখানে কি হবে সবার উপর একটা পূরক হবে, জাস্ট একটা পূরক হয়ে যাবে, এবং এই দুটো গুণন হবে। কিভাবে দেখো, আমি এটা আপাতত একটু মুছে দিই, এখানে একটু মুছে দিলাম। তাহলে এটা হবে এ পূরক প্লাস বি পূরক ইন্টু এ প্লাস সি, জাস্ট এটারই তো আউটপুট, তাই না? জাস্ট এটারই তো একটা আউটপুট, তাহলে এটা কি হবে, সুতরাং এটার সম্পূর্ণ একটা পূরক হবে। যেহেতু এখানে আর কিছুই নাই, একটাই শুধুমাত্র এখানে ইনপুট একটাই, তাহলে এই ইনপুটটা এটার দিয়ে আউটপুট পার হয়ে গেলে এই অ্যান্সারটা এর উপর একটা জাস্ট একটা পূরক আসবে। এই হচ্ছে উদ্দীপকের যে লজিক বর্তনীটা আছে সেটার সরলীকৃত মান। আশা করি তোমাদের বোধগম্য হয়েছে, সহজে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমি গয়ে আসি, ঘয়ে আসি, ঘ বলা আছে কি, ঘয়ে বলছে যে উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে, তাহলে প্রদত্ত ইনপুট এবিসি, প্রদত্ত আউটপুট এটাকে অপরিবর্তিত রেখে একটিমাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। করো। তো ঘয়ে বলা আছে এইটা, তো আমি কি করব, এই যে এখানে আউটপুটটা আসলো গয়ে, সেই আউটপুটের তো অবশ্যই ইনপুট আউটপুট সব ঠিক আছে, এটাকে আমি সরল করব। সরল করার মাধ্যমে আমি দেখব যে আসলে কোন কি বলে গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করা যায়। একটি মাত্র বলছে যে একটি মাত্র লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি একে সরল করি, তাহলে এটা বুঝতে পারবো যে কোন গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে। ইকুয়াল, তো প্রথমে উপরের পূরকটা ভেঙে দেব, ডাবল পূরক দিয়ে দিলাম, ইন্টু বি পূরক, ঠিক রাখি, আস্তে ধীরে করি, সমস্যা নাই। ইকুয়াল, তাহলে ডাবল পূরক হয়ে যাবে একটা, ইন্টু বি ডাবল পূরক, এটা প্লাস হয়ে যাবে, প্লাস সি পূরক থাকবে, তাহলে এ ইন্টু বি, এটা বি হয়ে যাবে প্লাস। আচ্ছা, এখন আমি ভিতরে ভেঙে দেব, সেটা কিভাবে দেখো, এ প্লাস, আচ্ছা এ পূরক ইন্টু সি পূরক, ভেঙে দিলাম, তাহলে আসলো এরকম। আচ্ছা, তাহলে একটা আছে ইন্টু প্লাস আবার ইন্টু, মাঝখানে কিন্তু প্লাস আছে, তো এই মাঝখানের প্লাসটা এর জন্যই কিন্তু আসলে একটু ঝামেলা লেগে গেল। হয় সবগুলি প্লাস হবে, নাহলে সবগুলি মাইনাস হবে, তাহলে সবগুলি ইন্টু হবে, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো। দুইটা ইন্টু আবার দুইটা মাঝখানে একটা প্লাস, তাহলে কিন্তু ঝামেলা, তাহলে কিন্তু একটা গেট না, তখন দুইটা গেট লাগবে। তোমাকে বলছে যে একটা মাত্র লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, সুতরাং যেহেতু আমাদের এখানে প্লাস আছে, সুতরাং আমরা এটাকে প্লাসটাকে ইন্টু বানিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তো আমি এখানে করি এ বি প্লাস এ পূরক ইন্টু সি পূরক, আমি ইন্টু না দিলে সমস্যা নেই, এই পূরক সি পূরক। আমি যদি ডাবল পূরক দিই তাহলে কিন্তু এই মাঝখানের প্লাসটা ইন্টু হয়ে যাবে,
তাহলে আমি এখান থেকে একটা পূরক ভেঙে দিলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। সেটা কিরকম দেখো, এ বি পূরক ইন্টু এ পূরক সি পূরক, একটা পূরক তার উপরে একটা পূরক। এটা হচ্ছে এইটার ভেঙে ফেললে তাহলে কিন্তু এখন আর কি থাকলো না, এখন আর মাঝখানে যে প্লাসটা সেটা কিন্তু থাকলো না। সুতরাং আমাদের সবগুলো কিন্তু এখন ইনটু হয়ে গেল। তো বোঝা যাচ্ছে যেহেতু সবগুলো ইনটু আছে, সুতরাং এটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন, অবশ্যই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে, ন্যান গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে একটি মাত্র ন্যান গেট দিয়ে এই সবগুলো বাস্তবায়ন করা যাবে। তো ঠিক আছে, আমরা এই সরলটিকে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করি। তো এটা আমি এখানে আঁকি, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এটা আছে, সহজ করে আসি, এবিসি, এটাই সহজ লাগবে তোমাদের কাছে। তাহলে সহজ যেটা সেটাই আসি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি, তাহলে এ আর বি, এ আর বি, তাহলে এ আর বি কি অবস্থা আছে, এরা ন্যান্ড অবস্থা আছে, এ আর বি। তাহলে এটা হবে এ বি পূরক, এ বি পূরক। এটা কাজ শেষ হয়ে গেল। এবার এখানে আসি, এ পূরক, তাহলে এ পূরক একটা সিঙ্গেল পূরক কিন্তু আছে, তাহলে এখানে একটা ন্যান্ড গেট। এ সিঙ্গেল পূরক একটা আছে, ন্যান্ড গেট। সি পূরক একটা সিঙ্গেল গেট আছে, এখানে ন্যান্ড গেট। সি ন্যান্ড গেট একটা, সি ন্যান্ড গেট, যেহেতু সির এখানে একটা সিঙ্গেল পূরক আছে, সির এখানে একটা সিঙ্গেল পূরক আছে। এই দুটো আবার গুণন অবস্থা, তাহলে এখানে একটা ন্যান্ড গেট হবে, এখানে একটা ন্যান্ড গেট হবে। তাহলে এটা গেল এ পূরক সি পূরক, এটা হবে এ পূরক সি পূরক তার উপর একটা পূরক। এখন এই দুটো আবার গুণন অবস্থা আছে, এই দুটো আবার গুণন অবস্থায় আছে, তাহলে এই দুটো আবার গুণন অবস্থায় আছে এইখানে। তাহলে দেখো এ বি পূরক ইন্টু এ পূরক সি পূরক, এই যে এখান দিয়ে পাস হওয়ার কারণে এইখানে আরেকটা পূরক হবে। এই হলো এই গেটের, আমি যদি শুধুমাত্র, যেহেতু আমাদের সবগুলো অ্যান্ড মানে সবগুলো ইন্টু অবস্থা আছে, সুতরাং একটা মাত্র গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ন্যান গেট দিয়ে ন্যান গেট ব্যবহার করতে হবে। সুতরাং এই সমীকরণের ন্যান গেট ব্যবহার করে বাস্তবায়ন এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, শেষের এটা দেখা যাচ্ছিল না, তো আমি এইখানে এইটাকে আমি একটু নিচে লিখি, তাহলে কি হবে দেখো, নিচে লিখি, এখানে লিখলে আসে এ বি পূরক, এই যে এ বি পূরক, এইটা এ বি পূরক, আর এটার আউটপুট কত, ইন্টু এ পূরক সি পূরক তার উপরে পূরক। আর যেহেতু এই গেট দিয়ে পার হয়েছে, সুতরাং এখানে আরেকটা পূরক হবে। তো এ পর্যায়ে তোমাদের জন্য 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি সলভ করা যাক। তাহলে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাশের চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটি মূলত অধ্যায় 4 থেকে, অর্থাৎ HTML অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, তাহলে আমি এখানে ডান দিকে এটা লিখে দেই, এটা প্রশ্নটা লিখে দেই। সেটা হচ্ছে এরকম একটি টেবিলের বর্ডার দিয়ে এরকমভাবে দেওয়া আছে, 1 দেওয়া আছে মান্থ এবং জানুয়ারি, আচ্ছা ফেব্রুয়ারি, এরপর 2 দেওয়া আছে ডে এবং সানডে এবং দেওয়া আছে মানডে, এভাবে দেওয়া আছে। তো এরপর 5-এর কয় বলা আছে যে অ্যাট্রিবিউট কাকে বলে, কয় বলা আছে অ্যাট্রিবিউট কাকে বলে। তো অ্যাট্রিবিউট আসলে কি, অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে দেয়। ট্যাগের তাহলে লিখবা যে অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটি নির্ধারক যা ট্যাগের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে দেয় বা ট্যাগের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে দেয়, তাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন আমি যদি বলি যে টেবিল একটি ট্যাগ, তাই না, টেবিল একটি ট্যাগ, টেবিল একটি ট্যাগ, টেবিল শুরু ট্যাগ। এখন এই টেবিলের বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া যাবে, কিরকম, যেমন টেবিল বর্ডার দেওয়া যাবে। তাহলে বর্ডার টেবিল একটা বৈশিষ্ট্য, টেবিল বর্ডার আমি দিলাম এখানে 1। তাহলে এই যে আমি বর্ডারটুকু লিখলাম, এই বর্ডারটুকুই হচ্ছে এই বর্ডার, এইটুকু হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই 1 হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তোমাদের এখানে এটা অনেক সময় নৈমিত্তিক বা এমসিকিউ থাকে যে টেবিল বর্ডার ইকুয়াল 1, এখানে অ্যাট্রিবিউট ভ্যালু কত, তাহলে অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 1 আর অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার, আর টেবিল হচ্ছে মূলত এখানে ট্যাগ। আচ্ছা, তারপরে ক্ষয়ে বলা হচ্ছে, ক্ষয়ে কি বলছে যে HTML কোনো কেস সেন্সিটিভ ভাষা নয়, HTML কোনো কেস সেন্সিটিভ ভাষা নয়। আচ্ছা, এখন কথা হলো
যে এইচটিএমএল কি কোনো প্রোগ্রামিং ভাষা কিনা। এটা সব থেকে বড় কথা যে এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ভাষা কিনা। হ্যাঁ, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এটি ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে ব্যবহৃত হয়, ওয়েব ডিজাইনের কাঠামো তৈরি করতে, ওয়েব ডিজাইন করতে ব্যবহৃত হয়ে থাকে। তো যেহেতু এটি কোনো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোনো প্রোগ্রামিং ভাষা নয়, সুতরাং এখানে ভাষাগত কেস সেন্সিটিভিটি যে জিনিসটা আছে সেটা এখানে খুব বেশি গুরুতর না। তবে যদি অ্যাট্রিবিউটের মান এবং ভ্যালুর কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে এখানে কেস সেন্সিটিভিটি থাকে। এছাড়া ট্যাগ লেখার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে এখানে কেস সেন্সিটিভিটি যে বিষয়টা সেটা এখানে থাকে না। যেমন আমি যদি প্রোগ্রামিং কোনো ভাষায় একবার লিখতাম বড় হাতের বি, একবার লিখতাম ছোট হাতের বি, তাহলে কিন্তু এই বড় হাতের বি এবং ছোট হাতের বি এর মান বা ভ্যালু পরিবর্তন থাকতো। সুতরাং ওই প্রোগ্রামিং ভাষাটা মূলত কেস সেন্সিটিভ হতো। কিন্তু এইচটিএমএল এ মূলত এরকম কোনো কিছু নেই। তবে এখানে যদি অ্যাট্রিবিউট ভ্যালুর কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু সেন্সিটিভ হয়ে থাকে। উদ্দীপকের পেজটি তৈরিতে, উদ্দীপকের এই পেজ মানে এখানে এই যে ছবিটা দেওয়া আছে উদ্দীপকে, এটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তা বর্ণনা করো। মানে এটি তৈরি করতে কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট লাগবে, সেখানে কি কি লাগবে সেটা তোমার এখানে বলতে বলছে। তাহলে প্রথমে অবশ্যই কি লাগবে, ওএল মানে ওএল ট্যাগ লাগবে, মানে অর্ডার লিস্ট। এটা প্রথমটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে এটা হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্ট যেমন এখানে 1 আর 2 এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর ইউএল আছে আনঅর্ডার্ড লিস্ট, সেখানে 1 এর ভিতরে জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আবার ডে এর ভিতরে সানডে মানডে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এরপরে ব্যবহার করা হয়েছে তোমার অ্যালাইন অ্যাট্রিবিউট। অ্যালাইন কেন অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে, কারণ এই টেবিলের অ্যালাইন এবং টেবিলের ভিতরে যে মানগুলো থাকবে সেটা কোন দিকে থাকবে সে অ্যালাইনমেন্টের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ধরো যে বর্ডার প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে এখানে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, বর্ডার অ্যাট্রিবিউট। এখন যদি বলি ট্যাগ, তাহলে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে। ট্যাগের কথা বলতে গেলে বর্ডার, তাহলে টেবিল বর্ডার হবে, এটা টেবিল বর্ডার। এরপরে আরো যে বিষয়গুলো আছে এখানে সাধারণত ওএল, ইউএল, অ্যালাইন, বর্ডার, টেবিল এগুলো বলে দিলেই হয়ে গেল। এগুলো একটু বলে দিবা এবং একটু ব্যাখ্যা করে দিলেই আনসারটি হয়ে যাবে। এটা গেল খ, এটা গেল গ গেল। আচ্ছা, এবার বলছে ঘয়ে কি বলছে, ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড তোমাকে লিখতে বলছে। তার মানে এই যে এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড তোমাকে লিখতে বলছে। তাহলে এটা ঘ নম্বরে এইচটিএমএল কোড লিখতে বলা আছে। তো তুমি খেয়াল করো, এখানে প্রথমে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা আসলে কি। প্রথমত এটা হচ্ছে টেবিল বর্ডার, এটা হচ্ছে টেবিল বর্ডার। তো এর চারদিকে যে কালো শেড দেওয়া আছে এটা হচ্ছে টেবিল বর্ডার। তো তুমি শুরু করবা। এখন এখানে কথা হলো যে এই প্রশ্নে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এই টেবিলের কোনো টাইটেল নাই বা এই ওয়েব পেজে কোনো টাইটেল নাই। সুতরাং তুমি কি টাইটেল লিখবা কিনা, আচ্ছা সেটা হলো কথা। এখানে টাইটেল লিখলেও চলে, না লিখলেও চলে, তবে ওই ট্যাগটি আমি জাস্ট লিখে রাখবো, ফাঁকা রাখবো। যেহেতু টাইটেলের কোনো কিছু এখানে বলে দেওয়া নাই, সুতরাং আমরা এখানে কিছুই লিখবো না। জাস্ট আমি কি করবো, তাহলে শুরু করবো এইচটিএমএল। তারপরে লিখতে হবে হেড, টাইটেল এগুলো কিছুই নাই, জাস্ট আমি লিখলাম যে হেড টাইটেল। যেহেতু টাইটেল নেই সুতরাং আমি টাইটেল জায়গাটি ফাঁকা রাখবো। যেহেতু টাইটেল নাই সুতরাং এটা ফাঁকাই থাকবে। এরপরে শুরু হবে বডি থেকে, মূল কাজ হচ্ছে বডি থেকে, সুতরাং বডি থেকে কাজ শুরু হবে। আচ্ছা, এখন কথা হলো তাহলে বডিতে কি কি আছে। মূলত একটাই শুধু চিত্র এখানে আছে, তাহলে এটা হবে টেবিল বর্ডার। তাহলে বডিতে কি হবে, টেবিল ট্যাগ হবে, টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে। এখন টেবিল ট্যাগের বর্ডার আমি 1 দেই, টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার আমি 1 দিলাম। যেহেতু এখানে বর্ডারটা দৃশ্যমান সুতরাং আমি টেবিল বর্ডার 1 দিলাম। আবার এটা সেটি খুব বেশি মোটাও নয়, সুতরাং আমি এখানে টেবিল বর্ডার 1 দিলাম। এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, অথবা তুমি চাইলে 2 দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 2 বা 1 দিলেও কোনো সমস্যা নেই। এরপর টেবিলের ভিতরে আসো, টেবিলের ভিতরে এটা কিন্তু রো, এটা কিন্তু টেবিল রো, এটা হচ্ছে টেবিল রো। তো টেবিল রো প্রথমে আমি 1 নম্বর রো দিব, তাহলে আমাদের 1 নম্বর রো কি,
টি আর 1 নম্বর রো হচ্ছে 1 নম্বর রো হলো টেবিল রো 1 নম্বর রো 1 নম্বর রো এর ভিতরে টিডি কি আছে, টিডি আছে মান্থ, টিডি আছে টিডি সরি টিডি এখানে কি আছে, তাহলে দেখো এখানে তাহলে শুরু থেকে আরেকটু শুরু করা যাক। দেখো টেবিল গেল, টেবিল বর্ডার গেল, এরপরে দেখো এখানে একটাই কিন্তু টেবিল রো আছে, মানে পুরোটাই একটা টেবিল রো এর ভিতরে আছে। সুতরাং আমি টেবিল রো শুরু করলাম, এরপরে টেবিল রো এর পরে কাজ হচ্ছে টেবিল ডাটা নিয়ে কাজ করা। তো টেবিল ডাটা, আচ্ছা টেবিল ডাটা শুরু হইলো, এরপরে টেবিল ডাটা একটাই টেবিল ডাটা আছে এখানে, মূলত একটাই টেবিল ডাটা আছে, মানে পুরোটা মিলে একটা টেবিল ডাটা, এখানে একবারে টেবিল ডাটা আমি একটা ট্যাগ দেব। এরপরে এইটা শুরু হবে এখান থেকে 1 নাম্বার, তাহলে 1 কিন্তু এটা ওএল মানে অর্ডার লিস্ট, তাহলে আমি লিখবো ওএল অর্ডার লিস্ট, তাই না, ওএল অর্ডার লিস্ট। আচ্ছা এবার আমি লিখবো ওয়েল টাইপ, ওএল মানে অর্ডার লিস্ট। এখানে ওএল দেওয়ার মানে হলো যে এটা শুরু হবে কি দিয়ে, 1 থেকে শুরু হবে, ওএল শুরু হবে 1 থেকে। এখন যদি এখানে 3 থাকতো 4 থাকতো তাহলে আমি দিতাম ওএল টাইপ দিয়ে সেখানে আমি স্টার্ট দিতাম, ওএল স্টার্ট দিয়ে আমি সেখানে 2 দিতাম, 2 মানে তার মানে 2 থেকে শুরু হতো বা 3 থেকে শুরু হতো। যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে সুতরাং এখানে কোনো কিছু আর নির্দিষ্ট করে বলে দিতে হবে না, তাহলে ওএল দিলাম আমি। এবার দেখো এটা আসলে নেস্টেড লিস্ট, এটা কিন্তু মূলত নেস্টেড লিস্ট, মানে এই মান্থের ভিতরে এই দুটো নেস্টেড লিস্ট, কিন্তু এটা অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট। সুতরাং আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেছে। তাহলে এখন আমি এখানে কি লিখবো, এলআই যেহেতু মান্থ, তাহলে মান্থ। এখন আমি এখানে এলআইটা ক্লোজ করব না, কেন ক্লোজ করব না, কারণ যদি আমি ক্লোজ করি তাহলে এই মান্থটা একটা রো হয়ে যাবে, আবার নিচেগুলো আরেকটা রো হবে, কিন্তু আসলে এটা কিন্তু নেস্টেড হিসেবে আছে। সুতরাং আমাকে এটা ক্লোজ করে দেওয়া যাবে না, না দিয়ে কি করতে হবে, পরেরগুলো এলআই দিয়ে করতে হবে, এলআই। এখন সরি এখানে এলআই না, যেহেতু পরেরগুলো আবার আনঅর্ডার, সুতরাং লিখতে হবে ইউএল টাইপ ইকুয়াল কি আছে, সার্কেল, বৃত্ত হিসেবে আছে সার্কেল, ইউএল টাইপ সার্কেল। এইবার দেখো তাহলে প্রথমে লিখতে হবে এলআই, আমি এটা এখানে লিখি বুঝতে সুবিধা হবে, এখানে হবে এলআই কি আছে, জানুয়ারি, এলআই শেষ হবে। আবার একটা এলআই আছে কি, সেটা হলো ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারি, এই এলআইটাও শেষ হবে। তো এই এলআই শেষ, তাহলে এই টিডি শেষ, এই যে ইউএল, এটা ইউএল এখানে শেষ হবে, ইউএল শেষ হবে, এবং এই যে এলআই মান্থ, এই মান্থটা এখানে শেষ হবে, এলআই মান্থ এটাও শেষ হবে, এলআই মান্থ এখানে শেষ হবে। তাহলে কোথায় গেল এটা, এই যে মান্থের যে অংশটা সেটা শেষ হলো, এবার ডের যে অংশটা সেটা শুরু হবে। তাহলে ডের অংশে আবার আমি শুরু করবো এভাবে যে ওএল, এটা দেখে দেখে এটা করা যাবে, ওএল দিলাম, এরপরে এলআই। এবার যেহেতু এটা ওএল মানে অর্ডার লিস্ট, তাহলে এটা আসবে 1 নম্বরে অর্ডার আসবে, এটা আসবে 2 নম্বর অর্ডারে 2 দিয়ে আসবে। তাহলে এখানে 2 নম্বর কি থাকবে, ডে থাকবে। তো এখানে আমার এলআইটা কিন্তু ক্লোজ করা যাবে না, ক্লোজ করলে বললাম যে ডেটা কিন্তু আলাদা হয়ে যাবে, সুতরাং এখানে ডেটা ক্লোজ ছাড়াই করতে হবে যেহেতু নেস্টেড লিস্ট। এবার আমি ইউএল, যেহেতু এগুলো দেখো এগুলো কিন্তু ইউএল আছে, আনঅর্ডারে আছে, এবং এগুলো কিসে আছে, স্কোয়ারে আছে, সুতরাং লিখতে হবে ইউএল টাইপ ইকুয়াল স্কোয়ার। তারপরে নিচের গুলো আমাদের উপাদানগুলো লিখতে হবে, মানে কন্টেন্ট এলিমেন্টগুলো লিখতে হবে। এলআই দেওয়া আছে সানডে, সরি এলআই শেষ করতে হবে, আবার এলআই শুরু করতে হবে, শুরু করে লিখতে হবে মানডে লিখে এলআই শেষ করতে হবে। তো আমি এলআই শেষ করে দিলাম, এবং এখানে আমার কি শেষ হবে, ইউএল শুরু হয়েছিল, এখন ইউএল শেষ হবে, এখানে ইউএল শেষ হবে। তারপর কি শেষ হবে, আর এখানে ইউএল শেষ হলো, আবার এলআই শেষ হবে, তাহলে ইউএল শেষ হলো এবং এলআই শেষ হবে, ইউএল শেষ হয়ে গেল, তারপরে এলআই শেষ হবে। এরপরে কি গেল তাহলে দেখো কি গেল, ইউএল, তাই না, তাহলে এখানে ইউএল শুরু হয়েছিল, এখানে ইউএল শেষ হয়ে গেছে। আবার এখানে এলআই শুরু হয়েছিল কোথায়, এখানে এলআই শুরু হয়েছিল, এখানে এলআই শেষ হয়েছে, না এখানে একটা এলআই শুরু হয়েছিল, এখানে একটা এলআই শেষ হয়ে গেছে। তাহলে আমাদের দুইটার কাজ মূলত শেষ। তাহলে এই এলআই থেকে এই এলআই শেষ, এই ইউএল থেকে এই ইউএল শেষ, তাহলে প্রথম অংশটাও শেষ হলো, দ্বিতীয় অংশটাও শেষ হলো। এখন আমরা সম্পূর্ণটা শেষ করে দেব। সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য কি দিতে হবে, তাহলে এই যে আস্তে আস্তে, তাহলে ওএল, এখানে ওএল শুরু হয়েছিল, এখানেও শুরু হয়েছিল,
কিন্তু ওএল কিন্তু আমরা শেষ করি নাই, সুতরাং এখানে ওএল শেষ করতে হবে, তাহলে ওএল শেষ হবে, ওএল শেষ হবে। তারপরে ওএল এর আগে টিডি আছে, টিডি শেষ হবে, টিডি শেষ হবে, টিডি শেষ, তারপরে টিআর শেষ হবে, টিআর শেষ হবে, তারপরে টেবিল শেষ হবে, টেবিল শেষ হবে, টেবিল শেষ হবে, এরপরে বডি শেষ হবে, এরপরে বডি শেষ হবে, বডি শেষ হয়ে যাবে, এবং সর্বশেষ দিতে হবে এইচটিএমএল শেষ করতে হবে, এইচটিএমএল। এবার পরবর্তী যেই প্রশ্নটি রয়েছে সেটা সলভ করা যাক। পরবর্তী প্রশ্নটি আমি উদ্দীপকটা এঁকে ফেলি। এখানে মূলত দুটি উদ্দীপক দেওয়া আছে এখানে। আচ্ছা, উদ্দীপক দুটি দেওয়া আছে এখানে, দেখো এভাবে দেওয়া আছে। সিক্স নাম্বার প্রশ্ন কি বলছে, হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্ক কি? ওকে, তো হাইপার লিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেজের কোনো একটি অংশের সাথে কোনো ওয়েব পেজের সাথে সংযোগ স্থাপন করা। তার মানে হাইপার লিঙ্ক মানে হচ্ছে একটি লিঙ্কের ভিতরে আরেকটি লিঙ্ক, অর্থাৎ একটি ওয়েব পেজের সঙ্গে আরেকটি ওয়েব পেজের সংযোগ ঘটানোর জন্য যদি প্রথম ওয়েব পেজে দ্বিতীয় ওয়েব পেজের লিঙ্ক দেওয়া থাকে, তাহলে ওই লিঙ্কটাকে বলা হবে হাইপার লিঙ্ক, অর্থাৎ একটি ওয়েব পেজের সঙ্গে আরেকটি ওয়েব পেজকে সংযোগ ঘটানোর মাধ্যম। আচ্ছা, ক্ষয় বলা আছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো। ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করার মতো বিষয়টা কি আসলে, যে ওয়েবসাইট প্রথমে তৈরি করতে হবে, অবশ্যই ওয়েবসাইটটা তৈরি করতে হবে। তৈরি করার পরে ওয়েব সার্ভারে হোস্টিং করার জন্য আমাকে সার্ভার এবং ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলা হবে। আচ্ছা, সহজ ভাষায় ইন্টারনেটে কন্টেন্টার বিষয়বস্তু প্রকাশ করার প্রক্রিয়া হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। আচ্ছা, এই ওয়েবসাইট মূলত একটি সার্ভারে পাবলিশ করতে হয়, তাই না? তাহলে এই জন্য কিছু ধাপ অবলম্বন করতে হয়। সেই ধাপের মধ্যে 1 নম্বর ধাপ হচ্ছে ওয়েব পেজ ডিজাইন তৈরি করা। তাহলে 1 নম্বর কথা হচ্ছে ওয়েব পেজ তোমাকে ডিজাইন করতে হবে। 2 নম্বর কি, ওয়েব হোস্টিং করতে হবে, মানে কোথাও রাখার মতো একটা হোস্ট করতে হবে। এবং 3 নম্বর ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এবং 4 নম্বরে ওয়েব সার্ভারে সাইটটি প্রেরণ করতে হবে, ওয়েব সার্ভারে সাইটটি কি করতে হবে, প্রেরণ করতে হবে। তাহলে তোমার ওয়েবসাইটটি পাবলিশ হয়ে যাবে। চিত্র 1 এ প্রদর্শনের জন্য HTML কোডিং লেখো। তাহলে চিত্র 1, আমি চিত্রটা উল্টো করে ফেলেছি, মানে আগে পিছিয়ে করে ফেলেছি। আসলে প্রথমটাই হবে চিত্র 2 আর পরেরটা হবে চিত্র 1। এটা হবে চিত্র 1, এটা আগে আঁকা উচিত ছিল, আমার লেখা উচিত ছিল। যাই হোক, তোমরা একটু বুঝে নাও যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। সুতরাং বলছে যে চিত্র 1 প্রদর্শনের জন্য কোড কিরকম হবে। তো চিত্র 1-এ দেখো কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন একটি চিত্র 1। এখানে জাস্ট কোনো বর্ডার নেই, কোনো কিছু নেই, কোনো টেবিল না, জাস্ট এটা একটা সিম্পল একটা HTML কোড হবে। তো সাধারণভাবে লিখতে গেলে কি লিখতে হবে, তো এই HTML যে চিত্রটা এখানে দেওয়া আছে, এখানে এই চিত্রে কিন্তু কোনো টেবিল নাই, সুতরাং জাস্ট সাধারণভাবে লিখতে হবে HTML। তারপরে হেড যেহেতু নাই, টাইটেল নাই, কিছুই নাই, আমি এটা ফাঁকা রাখবো, হেড টাইটেল ফাঁকা রাখলাম। বডি শুরু করলাম, বডি শুধু দেখো, খেয়াল করো সাবজেক্ট যে লেখাটি আছে, আমি বডির কাজ করতেছি এখন। সাবজেক্ট যে লেখাটা আছে সেটি কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আছে, মানে সাধারণভাবে একটা প্যারাগ্রাফ হিসেবে আছে এটা, এবং পরে নেক্সট প্যারাগ্রাফ আছে, এগুলো কিন্তু আবার অর্ডার লিস্টে আছে। সুতরাং সাবজেক্ট লেখাটি এটা কোনো আন্ডারলাইন নেই, সিম্পল একটা লেখা, জাস্ট একটি লেখা। এরকম লেখা থাকলে এটা পি ট্যাগ দিয়ে করা যায়, H3 ট্যাগ দিয়ে করা যায়, H4 দিয়ে করা যায়, বা সাধারণভাবে করা যায়। তো এখানে তুমি হেডিং ট্যাগ দিয়ে করতে পারো, অথবা সাধারণ পি ট্যাগ দিয়েও করা যেতে পারে। তাহলে আমি কি করবো, এখানে জাস্ট পি দিব, পি ট্যাগ দিব। দেখো এটা অ্যালাইনমেন্ট দেখো বাম দিকে আছে, খেয়াল করো সাবজেক্ট লেখাটি বামে আছে আর এগুলো একটু ডানে সরানো আছে। তো আমি লিখবো পি অ্যালাইন লেফট, পি অ্যালাইন লেফট, এবং কি লেখা আছে সাবজেক্ট, এবং একটি কোলন দেওয়া আছে কিন্তু। তো আমি লিখলাম পি ট্যাগ শেষ করে দিলাম। তাহলে এই লাইনের কারণে কিন্তু এই লেখাটা এখানে শো করবে। আচ্ছা, এবার পরের যে লাইনগুলো আছে, পরের যে 3টা জিনিস আছে, 3, 4, 5, এরা কিন্তু অর্ডার লিস্টে আছে। সুতরাং এখানে ওএল টাইপ দিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে লিখতে হবে ওএল টাইপ ইকুয়াল
আচ্ছা, এখন ওয়েল টাইপ কিসে আছে? কোনো ইংরেজি ওয়ার্ডে আছে না? 1 2 3 4 এ আছে। হ্যাঁ, 1 2 3 4 এ আছে, সুতরাং এখানে আমি ওয়েল টাইপ লিখবো 1। এটা 1 2 3 4 এ দেওয়া আছে। ওয়েল টাইপ 1, স্টাইল না সরি স্টাইল স্টার্ট ইকুয়াল, দেখো এখানে 3 থেকে শুরু হয়েছে, সুতরাং ওয়েল টাইপ ওয়েল টাইপ দিতে হবে 1, আর আর স্টার্ট দিতে হবে 3 থেকে, সুতরাং এটা 3, যেহেতু 3 থেকে শুরু হয়েছে, সুতরাং এটা 3 থেকে এখন শুরু হয়ে যাবে। এবার লিখতে হবে এলআই। এবার এগুলো সব লিস্টে আছে, সুতরাং লিস্ট এলআই ইংলিশ। তো আশা করি যেহেতু তোমাদের এইগুলো পড়া হয়ে গেছে, সুতরাং আমি ডিটেলসে আর পড়ালাম না, বুঝালাম না। তোমরা চাইলে আমার HTML এর ক্লাসগুলো আছে, খুব সহজ করে বোঝানো আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো আমি জাস্ট খালি যেহেতু মডেল এখন রিভাইজ করতেছি, সুতরাং এগুলো তোমাদের জানাই আছে, আমি জাস্ট রিভাইজ করতেছি, এখন ডিটেলসে আর পড়াবো না। এলআই, এরপরে এলআই কি দেওয়া আছে? বাংলা দেওয়া আছে এলআই। এরপর এলআই কি দেওয়া আছে? আইসিটি দেওয়া আছে। এলআই দেওয়া আছে আইসিটি, এলআই শেষ। তাহলে এলআই শেষ হলো। আমি শুরু করেছিলাম ওয়েল, তাহলে ওয়েল আমাকে শেষ করতে হবে ওয়েল। ওয়েলের পরে আমার এখানে শেষ, তাহলে বডি শেষ। ওয়েল শেষ, বডি শেষ, বডি শেষ, এবং সর্বশেষ HTML শেষ করে দিতে হবে। HTML শেষ করে দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এটা খুবই সহজ ছিল। এটা হচ্ছে এই যে চিত্র 1-এর HTML কোড লেখার এটা কোড। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ছিল। আমরা চলে যাব নেক্সট। এটা ছিল গ নাম্বার প্রশ্নের অ্যান্সার, এটা ছিল গ। তাহলে এবার আমরা ঘয়ে যাব, ঘয়ে চলে যাব। ঘয়ে কি বলা আছে? ঘয়ে বলা আছে যে চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো, HTML কোডিং লিখো। তাহলে চিত্র এবার 2 মানে চিত্র চাই এটা, তাহলে এটা টেবিল, এই টেবিলটা তোমাকে ওয়েব পেজে প্রদর্শন করার জন্য কোড লিখতে বলেছে। খুবই সহজ, এটা খুবই সোজা। তো দেখো এখানে কোনো কিন্তু কি নাই, টাইটেল বা হেড নাই, সুতরাং আমি জাস্ট খালি কি লিখবো? HTML হেড, টাইটেল ফাঁকা থাকবে যেহেতু কিছু নাই এখানে, হেড শেষ হবে। এই লাইনটা না লিখলে কোনো সমস্যা নাই, তুমি সরাসরি HTML থেকে শুরু করে বডিতে চলে যেতে পারবা, কোনো অসুবিধা নেই, ভুল হবে না ইনশাআল্লাহ। বডি, যেহেতু কোনো টাইটেল বা হেড নাই, সুতরাং এটা ফাঁকাই থাকবে। বডি কাজ শুরু হবে। এবার টেবিল, তুমি চাইলে বর্ডার 1 দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। টেবিল বর্ডার 1, এটা সিম্পল একটা বিষয়। টেবিল বর্ডার 1, এরপর টেবিল বর্ডার 1। তাহলে এবার আমি কাজ করব এটাকে নিয়ে। তাহলে এটা প্রথম রো, টেবিলের প্রথম রো, এটা হচ্ছে টেবিলের প্রথম রো। আচ্ছা, তাহলে TR প্রথম নাম্বার রো। দেখো প্রথম রোটা কি আছে, দেখো এখানে আসলে মূলত এই একটা রো আছে, মানে সরি, এখানে কিন্তু দেখো কয়েকটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে। যেহেতু এগুলো তোমাদের করা হয়ে গেছে, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই রেজাল্ট শিটটা কিন্তু 2টা কলামকে সে স্প্যান করে বসে আছে। সে কিন্তু কি করছে? 2টা কলামকে স্প্যান করে বসে আছে। 2টা কলাম মানে এই যে একটা কলাম, এটা একটা কলাম, সে 2টা কলাম নিয়ে কিন্তু একাই বসে আছে, সুতরাং এটা হবে কল স্প্যান। কারণ কয়টা কলাম? 2টা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 2টা কলামকে সে একসাথে নিয়ে বসে আছে, একসাথে বিস্তার করে বসে আছে, এবং একই সঙ্গে এটা কিন্তু একটা হেড রেজাল্ট শিট, এটা কিন্তু বোল্ড অক্ষরে আছে। এটা কিন্তু তুমি যদি প্রশ্ন দেখো, এটা কিন্তু বোল্ডে আছে, সুতরাং বোল্ড থাকলে এটা কিন্তু হেড হবে। তাহলে TH কল স্প্যান equal to 2, TH কল স্প্যান equals to 2, TH কল স্প্যান equals to 2, এবং সেই লেখাটি কি? রেজাল্ট শিট, এবং এটা শেষ হয়ে যাবে TH, শেষ হবে TH দি। তাহলে হেডের কাজ শেষ। তাহলে এটা মুছে দিই, যেহেতু আমার এটা কাজ শেষ, আমি মুছে দিলাম এটা। TH মানে হেডের কাজ এখানে শেষ হলো। তাহলে কোনটা গেল? রেজাল্ট শিট, এই কাজটা গেল। এইবার তাহলে এই TR এর শেষ, যেহেতু এই রোটা কাজ শেষ আমাদের। এবার দ্বিতীয় রো, সেকেন্ড রোটা কি? নেম। তাহলে সেকেন্ড রো আরেকটা রো শুরু হবে, সেটার নাম হবে তাহলে এটা হচ্ছে TD হচ্ছে, যেহেতু টেবিল ডাটা, এটা নেম টেবিল ডাটা,
সুতরাং টিডি নেম এন এ এম ই এবং এটা হবে টিডি শেষ হবে, এটা টিডি এখানে শেষ হয়ে যাবে, টিডি এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা এবার টিডি এখানে দেখো জিপি, এই জিপি যে লেখাটা আছে না, জিপি লেখাটা তুমি লেখাটা কি করবা তাহলে দেখো, তুমি এটার পরও দিতে পারো, এটার পরও দিতে পারো, কিন্তু কথা হলো যেহেতু আমি যদি এটার পরে দিই তাহলে কিন্তু এই লেখাটা একটু ফাঁক হয়ে এখানে চলে আসবে, মানে এখানে চলে আসবে। এ কারণে কি করতে হবে যে এটা শুরুটার সঙ্গে দিতে হবে, তাহলে এই লেখাটা পুরোটার মধ্যে চলে আসবে। এখানে আমি এখানেও টিডি দিব, টিডি। এখন এটা কি করছে, এই জিপি লেখাটা কি করছে, দুইটা রোকে স্প্যান করছে না, যে এই রোটাকে এই রো এর যে ঘর হবে সেটা ঘর করেছিল এখানে, তাহলে এটা এখানে ঘর কত ছিল, এখানে ঘর কত ছিল, সে দুইটা রোকে একসাথে খেয়ে ফেলছে, মানে একসঙ্গে বিস্তার করে ফেলছে। তাহলে টিডি রো স্প্যান, টিডি রো স্প্যান ইকুয়ালস টু 2, দুইটা রো সে একসঙ্গে নিয়ে ফেলেছে, তাহলে টিডি রো স্প্যান 2, সেই লেখাটা কি, সেটা হচ্ছে জিপিএ, যে লেখাটা হচ্ছে জিপিএ টিডি শেষ, টিডি শেষ। তাহলে এখন এই জিপিএ এই লেখাটা এই রো এর পরে আসবে এবং পুরো এই ঘরে স্প্যান করে সামনে চলে আসবে। আচ্ছা তাহলে এই টি আর এখানে শেষ।